সায়েন্সে তুমি পড়েই থাকবে এনার্জিকে না আমরা প্রডিউস করতে পারি না ডিস্ট্রয় করতে পারি, এটা শুধু একটা এনার্জি থেকে আরেকটা এনার্জিতে ট্রান্সফর্ম হয়। আর আজকের পুরো ভিডিওতেই তোমাকে এই ব্যাপারটাকে ধ্যানে রাখতে হবে, কারণ সমস্ত খেলা এই একটা জিনিসের উপরেই ডিপেন্ড হয়ে আছে। ভিডিওর শেষ পর্যন্ত দেখতে দেখতে তুমি সব বুঝতে পেরে যাবে। আর তোমাদের মধ্যে অনেকেই আছে যারা এই অ্যাটিটিউড নিয়ে ভিডিওটাকে দেখতে দেখতে মাঝপথেই ছেড়ে চলে যাবে, এই বলে যে আরে এটা তো আমি ভালো করেই জানি, কিন্তু আমি এটা জানি আর আমি জানি এবং এটাকে অ্যাপ্লাই করে নিজের লাইফটাকে বদলে ফেলেছি, এই দুটোর মধ্যে অনেকটা পার্থক্য আছে। সো তোমাকে যদি ব্যাপারটা শুধু জানতে হয় তাহলে তুমি জানতে থাকো, কোনো সমস্যা নেই। কিন্তু বাকি যারা সিরিয়াস আছে, স্টেপ বাই স্টেপ এই 7টা জিনিস বুঝে নিয়ে নিজের লাইফ আর দিমাগটাকে রিসেট করতে চাইছে, তারা ভিডিওটার দিকে চলে এসো আর পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। স্টেপ 1, যখন তুমি ইজাকুলেট হয়ে যাও তখন তুমি নোটিস করে দেখবে যে কিছুদিন পর্যন্ত তোমার কোনো কিছু করার ইচ্ছাই থাকে না। তুমি যে এনার্জি, যে জোশ প্রথমের দিকে ফিল করতে, সেই জোশ আর এনার্জি সেটা করার পর আর তোমার মধ্যে থাকে না, ঠান্ডা পড়ে যায়। কারণ আমাদের যে 7টা চক্র আছে তার মধ্যে সবচেয়ে নিচের চক্র, যেটাকে মূলাধার চক্র বলা হয়, আর এই চক্রের কাজই হলো তোমাকে ক্রিয়েটিভ রাখা। তুমি যখন তোমার কাজ, যখন পড়াশোনা করো, তখন তুমি দেখবে যে কখনো কখনো আমরা আমাদের কাজের মধ্যে এতটাই ডুবে যাই যে সময় কখন পার হয়ে যায় তখন আমরা টেরও পাই না। কিন্তু অনেক বেশি মাস্টারবেট করার ফলে এই মূলাধার চক্র অনেক বেশি নড়ে পড়ে যায়। থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, যে বইটা লিখতেই 25 বছর সময় লেগেছে, আর এখানে বলা হয়েছে যখন 500 মিলিয়ন মানুষকে জিজ্ঞাসা করা হয় যে তাদের মিলেনিয়ার হওয়ার পিছনে সবচেয়ে বড় রহস্যটা কি, তখন যে রিজন তারা বলেছিল তার মধ্যে সবচেয়ে কমন রিজন হলো তারা তাদের সেক্সুয়াল এনার্জিকে ট্রান্সমিউট করত। কিন্তু এটা তুমি করবে কিভাবে? নো ফেপের সাহায্যে। নো ফেপের ব্যাপারে তুমি জানোই, যারা জানো না তারা কমেন্ট করো, অ্যান্সার পেয়ে যাবে। নো ফেপের ব্যাপারে যখন আর্টিকেল পড়ছিলাম আর পাবলিক রিভিউ দেখছিলাম, সেখানে হাজার হাজার মানুষ তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করে রেখেছে। কেউ লিখেছে আমার মুড ঠিকঠাক থাকতে শুরু করেছে, আমি অনেকক্ষণ পর্যন্ত কনসেন্ট্রেট করতে পারছি, 2 দিনে 1200 পেজের বই পড়ে শেষ করে দিয়েছি, মাসেলস গ্রোথ বেড়েছে, কনফিডেন্স এতটা পরিমাণে বেড়ে গেছে যে মানুষ আমার প্রতি আকৃষ্ট হতে শুরু করেছে। দেখো, যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার লাইফে এই জিনিসটাকে অ্যাপ্লাই করে দেখবে ততক্ষণ পর্যন্ত এর বেনিফিটের ব্যাপারে তুমি কিছুই জানতে পারবে না আসলে এতে হয়টা কি। আর যদি আমার কথাই বলি, আমি নফেপ ফলো করেছি, এখনো করছি ভাই, এটা একদমই একটা ম্যাজিক্যাল জিনিস। সো তোমার মাইন্ডকে রিসেট করার জন্য প্রথম স্টেপে তোমাকে আগামী 7 দিন পর্যন্ত টানা নফেপ ফলো করতে হবে। কিন্তু প্রেজেন্ট সিচুয়েশনে নফেপ ফলো করা এতটাই যদি সহজ হতো তাহলে তো সবাই ফলো করতো। তাই এটার জন্য তোমাকে যেটা করতে হবে, স্টেপ 2, রিসেট ইওর সোশ্যাল মিডিয়া অ্যালগরিদম। সামান্য একটু এন্টারটেইন কন্টেন্ট দেখলে এতটুকু ঠিক আছে, কিন্তু এন্টারটেইনের নামে যত সব এই ধরনের কন্টেন্ট দেখা যা দিমাগের পুরো ওয়ার্ড লাগিয়ে দিচ্ছে, ইটস নট ওকে। কিন্তু ব্যাপারটা তুমি বুঝতে পারো না ঠিকই, কিন্তু এইসব তোমার থিঙ্কিং লেভেলে ভয়ঙ্কর ভাবে একটা প্রভাব ফেলছে। এইসব দেখার পর আমাদের মাইন্ড ডাইভার্ট হয়ে যায়, যত সব বাজে চিন্তা ভাবনা তখন আমাদের মাইন্ডে ঘুরে বেড়ায়। সেমি নিউট রিলস, অ্যাডাল্ট কন্টেন্ট দেখার পর মাইন্ডে অল টাইম তখন অ্যাডাল্ট থিঙ্কিং চলতে থাকে। আশা করি এটা তুমি ভালো করেই জানো, যা ব্যক্তিগত জীবনে অনেক নেগেটিভ প্রভাব পড়ে। কেননা তোমার যেটা পার্সপেক্টিভ ছিল, তোমার চিন্তা ভাবনা ছিল, তোমার দৃষ্টিভঙ্গি ছিল তোমার নিজের মানুষের প্রতি, ভাই বোনের প্রতি, যা তখন পুরোপুরি বদলে যায়। বাইরে বেরোচ্ছ, যা কিছু দেখছো, মানুষজন, সবকিছুর প্রতি তোমার মাইন্ড নেগেটিভ রিঅ্যাক্ট করে। সো যে ধরনের কন্টেন্ট তুমি দেখবে সেই ধরনের কন্টেন্টই অ্যালগরিদম তোমাকে রিকমেন্ড করবে, এটা তুমি ভালো করেই জানো। তো তোমাকে যেটা করতে হবে, সোশ্যাল মিডিয়া ডেটা ডিলিট করো আর সার্চ বার ইউজ করো। সার্চ করে সেই জিনিসটা দেখো যা তোমার মাইন্ডকে মোটিভেট করে, ইন্সপায়ার করে, এডুকেট করে। তারপর এমন সব 10-12টা পেজেস, ইউটিউব চ্যানেল লাইক সাবস্ক্রাইব করে রাখো যাদের কন্টেন্ট লাইফে কিছু ভ্যালু এড করে, ইন্সপায়ার করে, অ্যাকচুয়ালি যেমনটা তুমি হতে চাইছো। আর ওই সব সেমি নিউড মডেলসদের পুরোপুরি আনফলো করে দাও, যেটার ফলে তোমার মাইন্ডের 12টা বাজছে। শুধুমাত্র প্রোডাক্টিভ কন্টেন্ট দেখো, লাইক করো, নিজের ওপিনিয়ন কমেন্টে দাও। এতে অ্যালগরিদমও বুঝে যাবে যে তুমি শুধু প্রোডাক্টিভ কন্টেন্টই দেখতে চাইছো, আর এই জিনিসটা তোমাকে নভেপে অনেকটা হেল্প করবে। স্টেপ 3, স্টপ জম্বি স্ক্রলিং। তুমি আগে এটা দেখো। भी नहीं होगा और ये रियल है, ये केक नहीं है क्योंकि भाई वो उसके ऊपर वो चमक दिख रही थी, और ये वाला केक है क्योंकि भाई टॉयलेट पे তারপর এটা দেখো। ये तो एक ही इसमें फूट गया, कांच का था, मुझे लगा प्लास्टिक का, हमारी तरह से प्लास्टिक आ लगा। আর এটা কি মানে? এসব কন্টেন্ট দেখার কোনো মানে আছে? হ্যালো, তোমার মাইন্ড কোনো ডাস্টবিন নয় যে এর মধ্যে তুমি যা খুশি তাই ঢেলে যাবে। আর মানুষ লিটারালি যা তা কন্টেন্ট কনজিউম করছে, তাও আবার রাত জেগে জেগে। এবার তুমি বলো, মানুষের কোয়ালিটি অফ স্লিপ দিন দিন খারাপ হবে না তো কি হবে? কাজে মন বসছে না, পড়াশোনাতেও মন বসছে না, অল্পতে বোর হয়ে যাওয়া, মনের এদিক ওদিক লাফিয়ে বেড়ানো, স্ট্রেস, ফোকাস, কনসেন্ট্রেশন, পেশেন্স, ডেডিকেশন সবকিছুর 12টা বেজে আছে। আজ থেকে 25-30 বছর আগে যেখানে মানুষের অ্যাটেনশন স্প্যান 1 মিনিট ছিল, যেটা বর্তমানে হয়ে দাঁড়িয়েছে 8 সেকেন্ডের থেকেও কম। মোট
মোস্ট অফ দ্য টাইম একটা মানুষ যখন রিলস বা শর্টস দেখে তখন সে 1 মিনিটের ভিডিওটাও পুরোটা দেখে না, 2 সেকেন্ডের মধ্যে যদি মজা না পায় তাহলে স্ক্রল করে চলে যায়। আর এইভাবেই তোমার অ্যাটেনশন স্পেন বা পেশেন্স লেভেল ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। এই কারণে তোমার পড়াশোনাতে, কোনো কাজে এবং ভালো হ্যাবিটস গুলো বিল্ড করতে তোমার ইচ্ছাই করে না, কিছুক্ষণের মধ্যেই বোর হয়ে যাও, কারণ তুমি সব সময় প্রতি মুহূর্তে ডিস্ট্রাকশন প্র্যাকটিস করছো, ফোকাস থাকার প্র্যাকটিস না করে। আর ঠিক এখনো তোমার মন এইরকমই করছে, ভিডিওটাকে ছেড়ে চলে যেতে ইচ্ছে করছে, আর অনেকেই তো ছেড়ে চলেও গেছে। তো ভাই এটাই হলো সেই কারণ যেটা তোমার 12টা বাজাচ্ছে। এবার এইসব বন্ধ করো, নিজের ফোকাস আর পেশেন্স লেভেলের যে ঘটা ঘটিয়েছো সেটাকে এখন রিকভার করতে হবে। সেটার জন্য লাস্ট 3টা স্টেপ তোমাকে দেখতে হবে, যেটা একদমই মিস করা যাবে না। স্টেপ 4, মেন্টাল মাস্টারবেশন। রাত্রে ঘুমানোর সময় ভাবছো, খেতে বসে ভাবছো, স্নান করতে গিয়েও ভাবছো, পড়তে বসে ভাবছো, কাজ করার সময়ও ভাবছো, প্রত্যেকটা সময়ে তুমি কিছু না কিছু ভাবছো। ভাবতে ভাবতে কখনো সময়ের পিছনে চলে যাচ্ছ, তো কখনো সময়ের আগে, ফিউচারে। আমরা থাকি একটা জায়গায় কিন্তু হতে চাই আরেকটা জায়গায়। সারাদিন রাত ধরে যেসব ফালতু জিনিস তুমি ভেবে বেড়াচ্ছ, এতে তোমার আউটপুট কি বেরোচ্ছে? জিরো, আন্ডা। আমাদের ভাবনা 2 ধরনের থাকে, একটা যেটা আমরা সচেতন হয়ে ভাবি, মানে কোনো কাজ নিয়ে, পড়াশোনা নিয়ে, লাইফ নিয়ে, আরেকটা যেটা আমরা সচেতন হয়ে ভাবি না, অটোমেটিক্যালি একটা ভাবনা আছে যে আমাদেরকে ভাবনার মধ্যেই একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে বেড়ায়, আর আমাদের কোনো হুঁশই থাকে না। আর এটাই কারণ তুমি কোনো জিনিসের প্রতি বেশিক্ষণ ফোকাস রাখতে পারছো না, লেজি ফিল করো, কোনো কারণ ছাড়াই খারাপ লাগতে শুরু করে, কারণ তোমার এনার্জি থটসের ফর্মে লিক হতে থাকে। তুমি যত বেশি ওভার থিঙ্কিং করবে তত বেশি তুমি লেজি ফিল করবে। তুমি শুনেই থাকবে সারাদিনে 60,000-এরও বেশি থটস আমাদের মাইন্ডে আসে। এবার একটু ভেবে দেখো, 60,000 থটস কত বড় একটা নাম্বার, তাহলে কতটা এনার্জি তোমার শোষণ হচ্ছে। ওভার থিঙ্কিং করার সময় তোমার মনে হয় যে তুমি সেই কাজটা করছো, কিন্তু আসলে তুমি কিছুই করছো না। সো এর দুটো সলিউশন আছে। প্রথমে তোমাকে এই ব্যাপারটা বুঝতে হবে যে না তুমি তোমার পাস্টকে চেঞ্জ করতে পারবে না ফিউচার, তুমি শুধু প্রেজেন্টে থেকেই কাজ করতে পারবে। কিন্তু প্রবলেম এটাই যে তুমি এই ব্যাপারটা ভালো করেই জানো। ব্যাপারটা আমি জানি এবং ব্যাপারটা আমি বুঝি, এই দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। তুমি শুধু এই জিনিসটাকে রিয়েলাইজ করো যে তুমি শুধুমাত্র প্রেজেন্টেই থাকতে পারবে, প্রেজেন্টেই তোমার লাইফ আছে। ওভার থিঙ্কিং করে সামনে পিছনে যাওয়ার কোনো মানে নেই। আর দ্বিতীয় সলিউশন হলো তোমার ওভার থিঙ্কিংকে অ্যাকশনেবল স্টেপে রিপ্লেস করে দাও। তুমি যেটা ভাবছো সেটা করতে শুরু করে দাও। কোনো থট নিয়ে যদি তুমি চিন্তায় থাকো তাহলে সেটা লিখতে আরম্ভ করো। আমার মাথায় যখন এরকম থট আসে যা আমাকে স্যাডনেস বা হ্যাপিনেস ফিল করায়, তখন আমি লিখতে শুরু করি বা ফোনের ফ্রন্ট ক্যামেরা চালু করে শুধু এমনি রেকর্ড করতে থাকি। তাই অ্যাকশন নাও, যত ছোটই হোক না কেন। তুমি যদি সঙ্গে সঙ্গে অ্যাকশন নাও তাহলে ঝট করে প্রেজেন্টে চলে আসবে, তোমার মাইন্ড শান্ত হয়ে যাবে। কিন্তু আবার ভাবতে ভাবতে যদি ঘুমিয়ে যাও তাহলে এর কোনো মানে নেই। তাই পরবর্তী 7 দিন হার্ডলি তোমাকে এটা প্র্যাকটিস করতে হবে যে তোমার ওভার থিঙ্কিং যখনই শুরু হবে তোমাকে লিখতে শুরু করতে হবে। কিন্তু এরপরে তোমার থট তোমাকে প্রেজেন্ট থেকে আগে পিছিয়ে নিয়ে যাবেই। আর এই জন্যই তোমাকে লাস্ট 3টা স্টেপ ভালো করে শুনতে হবে, যেখানে আমি আরো পাওয়ারফুল প্রসেস আলোচনা করব। স্টেপ 5, ডিপ ওয়ার্ক সেশন। দুনিয়া বলছে এআই ইজ ফিউচার, ক্রিপ্টো ইজ ফিউচার, মেটা, এনএফটি, টেকনোলজি এসব হচ্ছে ফিউচার। কিন্তু আসল ফিউচার হলো একটা ফোকাস মাইন্ড, কারণ সময়ের সাথে সাথে আমাদের এই জিনিসটারই 12টা বাজছে। দুনিয়ার অগ্রগতির সাথে সাথে মানুষের ফোকাস, অ্যাটেনশন স্প্যান মানে মনোযোগী ক্ষমতা ধীরে ধীরে কমেই চলেছে। আর যে জিনিসটা কমতে থাকে সেটার ডিমান্ড বাড়তে থাকে। আমাদের মনে হয় যে আমাদের ইচ্ছা করে না তাই আমাদের পড়া হয় না, কাজ হয় না। কিন্তু ভাই না, নইলে ঘন্টার পর ঘন্টা ধরে কিছু ছেলে মেয়ে বই পড়ার মতো বোরিং কাজ করতে পারতো না। আসলে আমরা কোনোদিনই প্র্যাকটিস করিনি ফোকাস থাকার, পুরো দুনিয়া প্র্যাকটিস করছে শুধু ডিস্ট্রাকশন থাকার। আর এই ডিস্ট্রাকশন দুনিয়াতেও যদি তুমি 2-3 ঘন্টারও কাজ করতে পারো পুরো ফোকাসের সাথে, তাহলে বাকি অর্ধেক মানুষের থেকেও তুমি অনেক এগিয়ে যাবে। আর এতে তোমাকে সাহায্য করবে ডিপ ওয়ার্ক সেশন। এর সাহায্যে তুমি তোমার ফোকাস ক্ষমতাকে আরো ধারালো করতে পারবে। 60 মিনিট বা 90 মিনিট করে তোমার 4টা ওয়ার্ক সিজন রাখো। এই সময় ফোন, টিভি, ল্যাপটপ থেকে নিজেকে পুরোপুরি ডিটাচ করে নিজেকে কাজের সাথে বেঁধে নাও। 60 মিনিট বা 90 মিনিটের টাইমার সেট করো আর লেগে যাও। এইভাবে প্র্যাকটিস করার ফলে তোমার কনসেন্ট্রেশন পাওয়ার বেড়ে যাবে। আরেকটা জিনিস, যখন তোমার কাজ করতে ইচ্ছা করবে না তখনও তোমাকে কাজটাকে করতে হবে, তার জন্য নিজেকে ফোর্স করতে হবে। ডেভিড গগিন, যাকে দুনিয়ার সবচেয়ে টাফেস্ট ব্যক্তি বলা হয়, তার কথাই বর্তমানে নিজেকে গ্রেট তৈরি করা খুবই সহজ একটা কাজ, কারণ আজকাল সবাই নিজেকে কমজোর তৈরি করার জন্য লেগে পড়ে আছে। তাই 7 দিন তোমার ডিপ ওয়ার্ক সেশন প্র্যাকটিস শিডিউল করো আর শুরু করো। স্টেপ 6, ডোন্ট ইগনোর ইট। কম বয়সে প্রত্যেকের মধ্যে কিছু খাস ক্যাপাবিলিটি থাকে, যেটাকে বলা হয় ফ্ল্যাট আইকিউ বা ফ্ল্যাট ইন্টেলিজেন্স। এটা হলো আমাদের সেই ক্যাপাসিটি যেখানে আমরা নতুন কিছু কত তাড়াতাড়ি শিখতে পারি, বুঝতে পারি। কিন্তু ফ্ল্যাট ইন্টেলিজেন্স 20-25 বছর বয়সের পর থেকে কমতে থাকে। আর এগুলো হলো সেই পদ্ধতি যার সাহায্যে তুমি তোমার ফ্ল্যাট ইন্টেলিজেন্সকে ঠিকঠাক রাখতে পারবে। আর এর মধ্যে সবচেয়ে এফেক্টিভ পদ্ধতি হলো এক্সারসাইজ
টেম্পারেচার মেডিটেশন। পয়েন্ট এটা যে নিজেকে জড়বস্তু না বানিয়ে কিছু না কিছু অ্যাক্টিভিটি করতে শুরু করো। লাস্ট স্টেপ 7, মোস্ট পাওয়ারফুল থিং। দুনিয়ার সবচেয়ে পাওয়ারফুল জিনিস হলো একটা সাইলেন্ট মাইন্ড। যেসব এনলাইটেন ব্যক্তিরা আছে তারা কি করে এত খুশি থাকে, কি করে থট রিড করতে পারে, কি করে কোনো বই একবারে পড়ে শেষ করে ইম্পর্টেন্ট লাইন পেজ নাম্বার সহ মনে রাখে, কাউকে শুধু টাচ করে নীরব করা, কিভাবে করে এরা? কারণ তাদের মাইন্ড পুরোপুরিভাবে সাইলেন্ট থাকে আর যে পাওয়ারফুল এনার্জি সেটা তাদের কন্ট্রোলে থাকে। প্রথমে সায়েন্সের একটা নিয়ম বলেছিলাম, এনার্জিকে না আমরা ক্রিয়েট করতে পারি না ডিস্ট্রয় করতে পারি, শুধু একটা রূপ থেকে আরেকটা রূপে ট্রান্সফার হয়। আর তোমার মধ্যে যে পাওয়ারফুল এনার্জি আছে সেটাকে তুমি ট্রান্সফার করে কোন রূপে রূপায়িত করবে তার কন্ট্রোল তোমার মধ্যেই আছে। সারাদিন ইনস্টা রিলস দেখে, শর্টস দেখে, মাস্টারবেট করে নিজের দিমাগের 12টা বাজিয়ে এনার্জিগুলোকে ওয়েস্ট করবে, নাকি নিজেকে ট্রান্সফর্ম করার জন্য সেই এনার্জিগুলোকে কাজে লাগাবে, তা তোমাকেই ডিসাইড করতে হবে। কিন্তু তুমি যখন এসব বাজে জিনিসগুলোকে আনফলো করে দিবে, জাস্ট 7 দিনের জন্য বন্ধ করেই দেখো, তোমার বডিতে তখন এনার্জি ফ্লো হবে, এনার্জি বিল্ড আপ হতে শুরু করবে, তুমি নিজেই সেটা ফিল করতে পারবে। আর এই এনার্জিকে কাজে লাগিয়ে তুমি যা খুশি হাসিল করে নিতে পারবে। কিন্তু ভাই প্রচুর প্র্যাকটিস করতে হবে এটার জন্য। নিজেকে প্রেজেন্টে রেখে সাইলেন্টে রাখা খুবই সহজ জিনিস এটা, কিন্তু কেউ আর করতে পারে না। জিরো থট এমনই একটা স্টেট হলো যেখানে আমরা আমাদের মাইন্ডের হাইস্ট পোটেনশিয়ালকে হাসিল করে নিতে পারবো, যেখানে ক্রিয়েটিভিটি আর ইমাজিনেশন নেক্সট লেভেলে চলে যাবে। কনসেন্ট্রেশন, মন বসছে না, ফোকাস করতে পারছি না, এসব খুবই তুচ্ছ একটা ব্যাপার জিরো থটের সামনে। এই জিরো থটের সাহায্যে তুমি কি কি হাসিল করতে পারবে তোমার কোনো ধারণাই নেই। এই যে যত রকমের মেডিটেশন তৈরি করা হয়েছে, বসে বসে নিঃশ্বাসের প্রতি ধ্যান দেওয়া, কোনো আওয়াজের প্রতি ধ্যান দেওয়া বা কোনো জিনিসের প্রতি ধ্যান দেওয়া, এইসব হাজারো মেডিটেশন পদ্ধতির একটাই লক্ষ্য, যাতে আমরা আমাদের মনকে শান্ত রাখতে পারি। জাস্ট 7 দিনের জন্য যে কোনো একটা মেডিটেশন দিয়ে স্টার্ট করো, আর যখনই যে কাজটা করবে সে কাজের প্রতি তোমার মনোযোগ রাখবে। মানে যখন খেতে বসবে তখন খাবার প্রতি তোমার ধ্যান থাকবে, খাবারের স্মেল, টেস্ট এগুলোকে ফিল করো। স্নান যখন করছো তখন স্নানই করো, ওয়াক যখন করছো তখন ওয়াকই করো, কারোর সাথে যখন কথা বলছো তখন শুধু কথাই বলো। তবুও কিন্তু তোমার মাইন্ড এদিক ওদিক ভেগে যাবে, কিন্তু তাকে ধরে এনে আবারও তার জায়গায় বসিয়ে দিতে হবে। রিয়েল টাইমে থাকো, ফিল করো, এনজয় করো। এইভাবে দেখবে ধীরে ধীরে তোমার মাইন্ড তোমার কন্ট্রোলে চলে আসবে আর তোমার ফোকাস আর পেশেন্স নেক্সট লেভেলে চলে যাবে। সো আমি এখানে শুধু 7 দিন প্র্যাকটিস করতে বলেছি, কিন্তু এই টাইম ফ্রেম যতটা বাড়াবে, যখন তোমার হ্যাবিটে পরিণত হয়ে যাবে, তখন তোমার লাইফে ম্যাজিক দেখতে পাবে। জাস্ট করে দেখো। আর এই ছিল সেই 7টা স্টেপ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।